গল্প অভাগীর সুখ। লেখায় তাসিন জান্নাত জেরিন। বাসরের রাত যে আমার মৃত্যুর রাত হবে সেটি কল্পনাও করতে পারিনি। আমার ভালোবাসার মানুষটি যে আমার খুনি হবে সেটি ভাবতেই আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। আজ আমার বিয়ে হয়েছে আমার ভালোবাসার মানুষ রিয়াদের সাথে। সব মেয়েদের মতোই আমার প্রিয় মানুষটির সাথে কিভাবে সারাটা জীবন পাড়ি দিব সেই ভাবনায় ডুবেছিলাম এতদিন। আমি খুব বেশি খুশি ছিলাম। সেই খুশিতে তো ভুলেই গিয়েছিলাম যে অভাগীর সুখের আশা করা নিতান্তই বোকামি। আমার নাম যারা। আমার বাবা পরকালে পাড়ি জমিয়েছেন যখন আমার বয়স ছিল 5। হয়তো আমার বাবা বুঝতে পারেছিলেন যে তিনি আর বেশি দিন বেঁচে থাকবেন না, তাই ওনার সব জমি আমার নামে উইল করে রেখেছিলেন। যার কারণে আমার চাচারা আমাকে এবং আমার মাকে একদমই পছন্দ করেন না। আমার মা আমাকে ভালো রাখার জন্য নিজের সুখ বাদ দিয়ে সারাটা জীবন সংগ্রাম করে গেছেন। আমার সুখের কথা ভেবে আজ আমার পছন্দের মানুষের সাথে আমার বিয়ে দিলেন। এখন আসা যাক বর্তমানে। এক হাত লম্বা ঘোমটা দিয়ে বসে আছি ফুলের বিছানায়, সাথে আছে এক আকাশ সমান কল্পনা। কল্পনায় বিচ্ছেদ ঘটল দরজা খোলার আওয়াজে। রিয়াদ দরজা বন্ধ করে আমার দিকে এগোতে আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম এবং লজ্জা লজ্জা ভাব নিয়ে সালামের জন্য হাত বাড়াতেই রিয়াদ সজোরে একটা লাথি মারলো আমার কোমরে। আমি এতটাই হতবাক হলাম যে কোমরের ব্যথাও ভুলে গেলাম। জল ভরা চোখে রিয়াদের দিকে তাকাতেই দেখলাম আমার দিকে তাচ্ছিল্য ভরা চোখে আমার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে মনে হলো সে খুব আনন্দিত আমাকে মেরে। আমি কিছু বলার আগেই আবিষ্কার করলাম আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। রিয়াদ আমার চুলের মুঠি ধরে উঠিয়ে সজোরে কয়েকটা থাপ্পড় মারল। আমার মুখে এতক্ষণ যে খুশির হাসি লেগেছিল তা নিমিষেই কান্নায় পরিণত হলো। আমি বহু কষ্টে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রিয়াদ? কেন এমন করছো? আমার ভুলটা তো একবার বলো প্লিজ। তুমি না আমায় ভালোবাসো? আমার কথা শুনে রিয়াদ আরেকটা থাপ্পড় মেরে বেডের পাশে ফ্লোরে ফেলে দিল। তারপর চিৎকার করে বলতে লাগলো, শুনতে চাস কেন এমন করছি? তাহলে শুন। আমি তোর সাথে এতদিন নাটক করেছি, ভালোবাসার নাটক। তুই কিভাবে ভাবলি তোর মতো একটা কালো মেয়ের সাথে আমি সংসার করব? এই বলে সে অট্ট হাসিতে ফেটে পড়ল। আর আমি হতবাক নয়নে তার দিকে চেয়ে আছি। আর ভাবছি আসলেই আমি কিভাবে ভাবলাম যে আমার মতো একটা কালো মেয়েকে কেউ ভালোবাসবে? তাহলে আমার সাথে সে ভালোবাসার অভিনয় কেন করলো? আমি তো বলিনি আমাকে ভালোবাসতে। নিজের মনের সাথে যখন যুদ্ধ করছিলাম ঠিক তখনই রিয়াদ আবারও একটা থাপ্পড় মারল। আমার কপাল বেডের কোনায় লেগে কেটে রক্ত বেরোতে শুরু করলো। আমি অসহায় চোখে তাকে বললাম, তাহলে কেন আমাকে বিয়ে করেছো? আমি কি বলেছিলাম আমাকে বিয়ে করো? আমার কথা শুনে রিয়াদ তেড়ে এসে আমার গাল চেপে ধরে বলতে থাকে, আমি কি তোরে এমনি এমনি বিয়ে করেছিলাম? তোর চাচা আমাকে 1 লাখ টাকা দিচ্ছে তোরে মাইরে ফেলবালাই। কিন্তু তোর মার জন্য তোরে মারবার সুযোগ পাইতেছিলাম না। তাই তোরে ভালোবাসা নাটক কইরা তোরে বিয়ে করছি। তোরে মাইরা এই বাড়িতে আগুন লাগাই ভাইগা জামু। এই কথা বলে সে আবারও অট্ট হাসিতে ফেটে পড়ে। আর আমি এসব কথা শুনে থম মেরে বসে থাকি। শুধুমাত্র জমির জন্য আমার চাচা এতটা নীচ হতে পারে তা ভেবেই আমার শরীর রাগে রিরি করতে থাকে। যেই না আমি কিছু বলবো তখনই রিয়াদ আমার চুলের মুঠি ধরে বলতে থাকে, আমি তোরে মারনু ঠিকই, কিন্তু আগে তো তোর লগে বাসর করতে হইব। এই কথা বলে সে আমার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি তাকে হাত জোড় করে বলি, তুমি আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। রিয়াদ আমার কথা শুনে আমার চুলের মুঠি আরো শক্ত করে ধরে বলে, তোরে বিয়ে করছি কি ছাড়া লাইগা? তোর মরণ তো আমার হাতেই হইব। আমি ভেজা গলায় বললাম, একটা কথা ভুলে যেও না রিয়াদ। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কথাটি বলা মাত্রই রিয়াদ তেলেবেগুনে জ্বলে উঠল। সে বলল, তুই আমারে দেমাগ দেখাছ? তোর দেমাগ এখনই বের করতেছি।
এটি বলেই আমার শাড়ি টান মেরে খুলে ফেলে। আমি বাচ্চারা আপ্রাণ চেষ্টা করতে লাগলাম, কিন্তু জানোয়ারটা আমার শরীর হায়নাদের মতো খুবলি খুবলি খেতে থাকে। আমার চোখ দিয়ে মনে হচ্ছে পানি নয়, রক্ত বের হচ্ছে। প্রায় 1 ঘন্টা অত্যাচার করার পর সে উঠে দাঁড়ালো। শার্ট গায়ে দিতে দিতে আমার দিকে বিশ্রী হাসি দিয়ে বলল, তোরে যখন বিয়ে করছি তাহলে মারার আগে কদিন ভোগ করুন। এটি বলে সে বেরিয়ে পড়ল। আমার নিস্তেজ শরীর পড়ে রইল বিছানায়। মুহূর্তেই মনে হলো আমি হারিয়ে যাচ্ছি অন্ধকার এক কুয়োর ভেতর। যারাকে বিদায় করার উপলক্ষে জারার চাচা খালেদ মিয়া এবং জাফর মিয়া এক পার্টির আয়োজন করলেন। আজকে তাদের আনন্দের দিন। অবশেষে তারা জারার নামে লিখে যাওয়া সম্পত্তি ভোগ করতে পারবেন। জারাকে তো সে কবেই রাস্তা থেকে সরিয়ে দিতেন, কিন্তু তার মা আমেনা বেগমের জন্য পারছিলেন না। কিন্তু আজ সব সম্পত্তি তাদের। এসব ভাবতেই খালেদ এবং জাফরের মন যেন নেচে ওঠে। অন্যদিকে আমেনা বেগম মেয়েকে বিদায়ের পর থেকেই মন অশান্ত। কেন যেন কিছুতেই মনকে শান্ত করতে পারছেন না। মনে মনে বিড়বিড় করলেন, মেয়েটার কোনো বিপদ হলো না তো? আমার চোখ খুলল দুপুরের দিকে। শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। আমি চোখ ঘুরিয়ে সারা ঘর দেখতে লাগলাম। রাতে এত বিশ্রাম ছিলাম যে পুরো ঘরটা ভালোভাবে দেখতে পারিনি। এক রুম বাসা, একটা জানালা, একটা খাট আর একটা আলনা রয়েছে। আলনাতে রিয়াদের কয়েকটা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রুমের এক কোনায় কয়েকটা হাঁড়ি পাতিল এবং আরেক কোনায় ছোট্ট একটা বাথরুম। গতকালের কথা মনে পড়তেই ডুকরে কেঁদে উঠলাম আমি। পর মুহূর্তেই মার কথা মনে পড়ল। কেমন আছো মা তুমি? মনে মনে বিড়বিড় করলাম আমি। না, আমি মরতে পারি না। আমার মায়ের যে আমি ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই। ওই অমানুষগুলো মাকেও মেরে ফেলবে। আমাকে যে করেই হোক নিজেকে এবং মাকে বাঁচাতে হবে। আমি আসছি মা। এই বলে চোখ মুছলাম আমি। নিজের সাথে প্রতিজ্ঞা করলাম, নিজেকে শক্ত হতে হবে। এভাবে ভেঙে পড়লে হবে না। আমি পারবো, অবশ্যই পারবো। শরীরটা খুব ক্লান্ত লাগছে। কোনোমতে উঠে বাথরুমে গিয়ে গোসল সেরে ফেললাম। আমাকে এখান থেকে বেরোতে হলে কোনো একটা পরিকল্পনা করতে হবে। চুল মুছতে মুছতে এসবই ভাবছিলাম, হঠাৎ তখনই জানালার দিকে আমার নজর পড়ল। তাড়াতাড়ি করে জানালার কাছে গেলাম। দেখে মনে হচ্ছে বহুদিন ধরে জানালাটা কেউ খুলে নাই। ময়লা জমে রয়েছে প্রতিটি কোণায়, যার কারণে জানালা খোলা যাচ্ছে না। অনেক চেষ্টা পরেও যখন বৃথা হলাম তখন আরেকটা বুদ্ধি আমার মাথায় আসল। পাশে পড়ে থাকা একটা রড নিয়ে জানালায় আঘাত করার পর জানালা খুলতে সফল হলাম। জানালা খুলে বাহিরের দৃশ্য দেখে আমার মাথায় কাজ করা বন্ধ করে দিল। আমি যেন আমার চোখকেই বিশ্বাস করতে পারছি না। এই জায়গাটা শহর থেকে অনেক দূরে একটা জঙ্গলের ভেতর। আমি কিভাবে এখান থেকে বের হতে পারবো সেটা ভাবতেই আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি নিজেকে কোনোভাবে শান্ত করে দরজার দিকে এগোতে লাগলাম। দরজার কাছে গিয়ে বুঝলাম এটি বাহির থেকে লক করা। অনেক চেষ্টার পরও এটি খুলল না। আমি দরজার কাছেই বসে পড়লাম। আমি চারপাশে অন্ধকার ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। এভাবে কতক্ষণ বসেছিলাম জানা নেই। আমার হুঁশ ফিরল কারোর পায়ের আওয়াজ পেয়ে। শুকনো পাতার মর্মর আওয়াজ ক্রমশই বাড়ছে। হয়তো রিয়াদ চলে এসেছে। আমি তাড়াহুড়ো করে দরজা থেকে সরে গিয়ে বিছানায় ঘুমের ভান করে শুয়ে রইলাম। দরজার তালা খুলে রিয়াদ ঘরে প্রবেশ করলো। হাতে একটা প্যাকেট আছে। আমি আর চোখে তার সব বিষয় পর্যবেক্ষণ করছি। রিয়াদ প্যাকেটটি রেখে আমার দিকে এগিয়ে আসে এবং বলতে থাকে, কিরে শালি, এখনো উঠোস না কেন? ময়রা গেলি নাকি এক রাতেই? এই বলে আমার চুলের মুঠি ধরে উঠাতে থাকে। আমি ও বলে ব্যথায় কুকড়িয়ে উঠলাম। সাথে সাথে আমার চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আমার চোখের পানি দেখে রিয়াদ যেন পৈশাচিক আনন্দ পেল। সে আমার গাল টিপে বলল, এত তাড়াতাড়ি ময়রা গেলে কি হইব?
তাহলে আমার জ্বালাকে মিটাইব? এই বলে সে অট্ট হাসিতে মেতে উঠল। আমি তার কথা শুনে বললাম, এত অত্যাচার না করে আমাকে সরাসরি মেরে ফেল জানোয়ার। এতদিন আমি একটা বিশ্বাসঘাতককে ভালোবেসেছিলাম ভাবতেই ঘেন্না লাগছে। তুই এর শাস্তি পাবি, চরমতম শাস্তি পাবি। মনে রাখিস। আমার কথা শুনে রাগান্বিত চোখে তাকিয়ে বলল, শালির তেজ দেখ, শাস্তি পামু। ক্যাডা দিব শাস্তি তুই? আমি শক্ত কণ্ঠে বললাম, সৃষ্টিকর্তা আছেন, আর তিনি চাইলে তোর শাস্তি আমি আমার হাতেই দিব। রিয়ার সাথে সাথে চিৎকার দিয়ে বলতে লাগলো, কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই আমারে হুমকি দিস? ভাবছিলাম তোরে কদিন বাঁচাইয়া রাখমু, কিন্তু তুই তো অনেক সাংঘাতিক মাইয়া। তোরে আর বাঁচাইয়া রাখমু না, আজকেই তোরে মাইরা ফেলামু। এই বলে সে এক পৈশাচিক হাসি দেয়। রিয়াদের কথা শুনে মনে মনে বলে উঠলাম, তাহলে কি আমি আমার মাকে বাঁচাতে পারবো না? জীবনের শেষ মুহূর্তে কি মায়ের সাথে একটাবার কথা বলতে পারবো না? মা কি আমার মৃত্যুর কথা জানতে পারবে না? এসব ভাবতেই আমার অন্তরটা কেঁপে উঠল। চোখ দিয়ে গড়িয়ে পড়তে থাকলো আমার মূল্যহীন অশ্রু। আমার ধ্যান ভাঙন কপালে তরল কিছু গড়িয়ে পড়ার স্পর্শে। কপালে হাত দিয়ে বুঝতে পারলাম কপাল কেটে রক্ত বের হচ্ছে। সামনে তাকিয়ে দেখি রিয়াদ রড নিয়ে দাঁড়িয়ে আছে। রিয়াদ পুনরায় মারার জন্য হাত ওঠাতেই আমি রিয়াদের পা ধরে বললাম, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমার মায়ের যে আমি ছাড়া আর কেউ নেই। রিয়াদ আমাকে লাথি মেরে সরিয়ে দিল। তারপর এলোপাতাড়ি রড দিয়ে আমার শরীরে আঘাত করতে লাগলো। প্রথম প্রথম ব্যথা অনুভব করলে পরের আঘাতগুলো আর অনুভব করতে পারলাম না। মাথা থেকে রক্ত বের হয়ে ফ্লোর লাল হয়ে গেল। ধীরে ধীরে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। শুধুমাত্র রিয়াদের একটা কথা আমার কর্ণকুহরে পৌঁছালো। রিয়াদ বলছে, শালি আইছিল আমারে শাস্তি দিতে। হা হা হা, এখন ভূত হয়ে আসিস আমারে শাস্তি দিতে। রিয়াদ ঘর থেকে বের হয়ে পুরো ঘরে কেরোসিন ছিটিয়ে দেয়। ছিটিয়ে দেওয়া শেষে পকেট থেকে একটি দিয়াশলাই বের করে ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুন ধীরে ধীরে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। রিয়াদ একটা পৈশাচিক হাসি দিয়ে দ্রুত পায়ে সেখান থেকে সরে যায়। ঘরে বসে পান চিবুচ্ছিলেন খালেদ মিয়া। এর মধ্যে তার ফোনে একটা কল আসে। ফোন রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলেন, হ্যালো, কে বলছেন? ফোনের ওপাশ থেকে রিয়াদ উৎফুল্লির স্বরে বলে ওঠে, স্যার, কাজ হয়ে গেছে, যারাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। কথাটি শোনা মাত্রই খালেদের মুখে রহস্যময় হাসি দেখা গেল। খালেদ শান্তভাবে বলল, আচ্ছা, এখন রাখো। এমনি কল কাটতে নিলেই রিয়াদ বলে উঠল, কল কাটার আগে টাকা দেওয়ার তারিখটা বলেন স্যার। খালেদ কথা শুনে মুখ কুঁচকে ফেলল, তারপর থমথমে কণ্ঠে বলল, পেয়ে যাবি কালকে। বলেই কল কেটে স্বস্তির নিঃশ্বাস ফেললেন খালেদ। খালেদ জলদি জাফরের কাছে খবরটা দেওয়ার জন্য পা বাড়াল। আমার হুঁশ ফেরার পর চোখ ঘুরিয়ে চারপাশে দেখতে লাগলাম। দেখলাম চারদিকে সাদা। আমি একটা সাদা জামা পরে আছি, একটা সাদা রুমে। আমার মনে আছে রিয়াদ আমাকে রড দিয়ে মেরে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। তাহলে আমি কি মরে গেছি? আমি এখন জান্নাতে আছি? কিন্তু দেখে তো সেটা মনে হচ্ছে না, কারণ আমি ইসলামিক বই পড়েছিলাম যেখানে লেখা, জান্নাত হলো সবুজ উদ্যান, সেখানে বিভিন্ন ধরনের ফল থাকবে, ফুল থাকবে, যখন যা মন চায় সেটা সাথে সাথে সামনে হাজির হবে। কোন দুঃখ কষ্ট ব্যথা থাকবে না। কিন্তু আমার চারপাশে তো সব সাদা, আর আমার মাথাটাও প্রচন্ড ব্যথা করতেছে। তাহলে কি আমাকে আগুনে নিক্ষেপ করবে? ভাবতেই আমার অন্তরটা কেঁপে উঠল। হয়তো তারা এতক্ষণ আমার হুঁশ ফেরার অপেক্ষায় ছিল। এর মধ্যে দেখলাম একটা সাদা কাপড় পরা মেয়ে রুমে প্রবেশ করছে। হয়তো দেখতে এসেছে আমার হুঁশ ফিরল কিনা। আমি তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললাম। মেয়েটা আমার কাছে এসে কি যেন চেক করলো, তারপর আবার চলে গেল। মেয়েটা যাওয়ার পর আমি উঠে বসলাম। আমার মায়ের কথা মনে পড়লো। আমি দুনিয়াতে সুখ পেলাম না, এখন মরার পরেও আগুনে ফেলে দিবে।
আল্লাহ আমার কাছ থেকে কোন কাজের প্রতিশোধ নিচ্ছে? ছোট থেকে বাবার আদর পাইনি। আমার মা সারাটা জীবন সংগ্রাম করে গেছে শুধু আমি ভালো থাকার জন্য। আমার চাচা চাচিরা আমাদের সাথে ব্যবহার করেছে কাজের লোকের থেকে নিকৃষ্ট। একটু সুখের আশায়, একটু ভালো থাকার জন্য রিয়াদকে ভালোবেসে বিয়ে করেছিলাম। কিন্তু কি পেয়েছি? প্রতারণা আর অত্যাচার। এটাই কি আমার প্রাপ্য? একটু সুখ কি আমি ডিসার্ভ করি না? আমি এতটাই খারাপ? এসব ভাবতে ভাবতেই আমি শব্দ করে কেঁদে ফেললাম। আমার কাঁদার শব্দ পেয়ে দুইজন মেয়ে ছুটে আসল। আমাকে একজন বলল, আরে আরে আপনি কাঁদছেন কেন? আপনার জ্ঞান কখন ফিরল? এই বলে মেয়েটি অন্য মেয়েটিকে বলল, বড় আপাকে বল ওনার জ্ঞান ফিরেছে, তাড়াতাড়ি আসতে। আমি ওদের কথা শুনে ঘাবড়ে গেলাম। ওদের কাছে হাত জোড় করে কান্না করতে করতে বললাম, প্লিজ আমাকে আগুনে ফেলে দিন না, আমাকে ছেড়ে দেন, আমি কোনো খারাপ কাজ করি নাই, আমাকে নিয়ে যাবেন না। এই বলে আমি আবারও শব্দ করে কেঁদে উঠলাম। আমার কথা শুনে মেয়ে দুইটি আমার দিকে কিছুক্ষণ হতবাকের মতো তাকিয়ে রইল। মনে হয় আমার কথা কোনো আগামাথা বুঝতে পারেনি। কিছুক্ষণ পর বুঝতে পেরে তারা দুজনই শব্দ করে হেসে ফেলল। আর আমি তাদের হাসির কারণ বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলাম। তাদের হাসি কোনোমতেই থামছে না। একজন কোনোভাবে হাসি থামিয়ে বলল, আপনি ভুল ভাবছেন, আপনি মারা যাননি, বেঁচে আছেন। আর এটা হসপিটাল, আমরা হলাম নার্স। আজ পুরো 10 দিন পর আপনার জ্ঞান ফিরেছে। আমি মেয়েটির কথা শুনে মনে হলো আকাশ থেকে পড়লাম। কারণ আমি যে বেঁচে আছি সেটা যেন বিশ্বাসই হচ্ছে না। এত কিছুর পরেও কিভাবে বেঁচে আছি আমি? নিশ্চয়ই আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছেন নিজের প্রতিশোধ নেওয়ার এবং প্রতারকদের নিজের প্রাপ্য শাস্তিটুকু দেওয়ার। মনে মনে রবের প্রতি অসংখ্য শুকরিয়া আদায় করছি। তারপর নার্সটিকে জিজ্ঞাসা করলাম, আমাকে এখানে কে এনেছে? আমি তো একটা জঙ্গলে ছিলাম। নার্সটি আমার প্রশ্ন শুনে বলল, সেদিন জঙ্গলটার ভিতর দিয়ে শিকারীদের একটা গ্রুপ শিকার করতে গিয়েছিল। জঙ্গলের মধ্যে আগুনের ধোঁয়া দেখে তারা বুঝতে পারে ওখানে নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে। ধোঁয়া অনুসরণ করে তারা আপনার কাছে পৌঁছায়। তারপর কোনোভাবে দরজা ভেঙে আপনাকে উদ্ধার করে দেখে আপনার শ্বাস প্রশ্বাস চলতেছে। তাই তারা দ্রুত আপনাকে হসপিটালে নিয়ে আসে। আপনার সারা শরীরে অনেক মারের দাগ ছিল আর আগুনে বেশ খানিকটা পড়ে গেছিল, যার কারণে আপনার জ্ঞান ফিরতে এত সময় লেগেছে। আমি চুপচাপ নার্সের সব কথা শুনলাম। আমার মনে আরেকটা প্রশ্নের উদয় হলো। তাই আবারও জিজ্ঞাসা করলাম, আপনি বললেন যে আমি 10 দিন ধরে অজ্ঞান ছিলাম, তাহলে এতদিনের হসপিটাল বিল এবং ঔষধপত্র এসবের খরচ কে চালিয়েছে? নার্সটি যেই না কিছু বলবে ঠিক তখনই, আপনাকে এত কিছু নিয়ে চিন্তা করতে হবে না মিস। আপনার অনেকদিন পর জ্ঞান ফিরেছে তার মানে এই নয় যে আপনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। আপনার মস্তিষ্কে অনেক গভীর একটি ক্ষত রয়েছে। তাই মাথায় এত প্রেশার দেওয়া একদমই উচিত নয়। কথাগুলো বলতে বলতে প্রবেশ করলেন সাদা এপ্রন পরিহিত এক হাতে স্টেথোস্কোপ নিয়ে রুমে প্রবেশ করলেন রাফিয়া। আমি ওনার কথা শুনে মুখ নিচু করে ফেললাম। মনে মনে ভাবছি, যে বা যারা আমার চিকিৎসার টাকা দিচ্ছে আমি সুস্থ হওয়ার পর যদি আমার কাছে টাকা খুঁজতে আসে তখন আমি কি করব? আমার কাছে একটা পয়সা নাই। এসব ভাবতেই আমার মুখটা কাদো কাদো হয়ে গেল। আমার ভেতরের অবস্থাটা বোধ হয় উনি বুঝতে পারলেন, তাই রাফিয়া বললেন, তোমার এত দুশ্চিন্তা করতে হবে না। তোমার যাবতীয় সকল চিকিৎসার খরচ হাসপাতাল কর্তৃপক্ষ দিচ্ছেন। তোমার কোনো পরিবারের সদস্য বা পরিচিত কাউকে না পাওয়ার কারণে গরিব মানুষের জন্য হসপিটালে যে ফান্ড আছে সেখান থেকে তোমার চিকিৎসা করানো হয়েছে। আমি ওনার কথা শুনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, তাহলে কাউকে টাকা দিতে হবে না। বিড়বিড় করে বললাম নিজেকে। রাফিয়া হুকুমের স্বরে বললেন, হয়েছে, আর কোনো কথা বলা যাবে না। সবেমাত্র তোমার জ্ঞান ফিরেছে। তোমাকে আরো 10 দিন হসপিটালে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে।
এই বলে তিনি আমার ফাইলগুলো চেক করে বেরিয়ে পড়লেন। আমিও একটা আরামের ঘুম দেওয়ার কথা চিন্তা ভাবনা করলাম। কতদিন একটু মন ভরে ঘুমাতে পারি না। আবার মায়ের কথা মনে পড়ল। মা কেমন আছো, কি করছে আল্লাহ জানেন। মাও কি ভেবে নিয়েছে যে আমি মারা গেছি? মিয়া বাড়িতে যেন ঈদ নেমে এসেছে। আজ সব সম্পত্তি খালেদ মিয়া এবং জাফর মিয়ার। খালেদ মিয়ার এক ছেলে এক মেয়ে, রাশেদ এবং রাইমা। আর জাফর মিয়ার দুই মেয়ে, আনিকা এবং আনিসা। আজ রাইমাকে দেখার জন্য পাত্র আসবে। খালেদের মতো গম্ভীর মানুষের মুখেও হাসি লেগে আছে। পুরো মিয়া বাড়ি সাজানো হচ্ছে নতুন সাজে। অন্যদিকে আমেনা বেগম মেয়ের মৃত্যুর সংবাদ জানার পর থেকে শয্যাশায়ী। তার একমাত্র সম্বল বলতে তো শুধু মেয়েটাই ছিল। বাচ্চার ইচ্ছা সব মরে গিয়েছে। তিনি জানেন এসবের পিছনে ওই খালেদ জাফরের হাত রয়েছে। তিনি দিন রাত শুধু অশ্রু বিসর্জন দিচ্ছেন এবং রবের কাছে মৃত্যুর প্রার্থনা করছেন। একটাবার মেয়েটাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেতে ইচ্ছা করছে আমেনা বেগমের। আজ আমার হসপিটালে গুনে গুনে 20 দিন সম্পূর্ণ হলো। আজকে দুপুরে আমাকে রিলিজ করে দেয়া হবে। এই 10 দিনে আমি শুয়ে শুয়ে কিভাবে মায়ের সাথে দেখা করব, কিভাবে ও বাড়িতে যাব, সব পরিকল্পনা করেছি। এখন শুধু সেসব বাস্তবায়ন করা বাকি। এখানে নার্স দুটির সাথে বেশ ভালোই সখ্যতা গড়ে তুলেছি। তাদের একজনের নাম তাসফিয়া, অন্যজনের নাম নাইমা। আমার জীবনের করুণ ইতিহাস শুনে তারা দুজনই আমার দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে। আমাকে বলেছে যদি আমার কোনো ধরনের সাহায্য লাগে তাদেরকে অবশ্যই যেন বলি। আজ আমি চলে যাব দেখে তাদের মন খারাপ। আমারও খারাপ লাগছে। সকালে এসে ডাক্তার রাফিয়া আমাকে একবার চেক আপ করে গিয়েছেন। সাথে দিয়ে গিয়েছেন এক গাদা উপদেশ। একটু পরেই আমি চলে যাব। তাসফিয়া এবং নাইমা আমার পাশ থেকে সরছি না। এজন্য কিছুক্ষণ আগে ডাক্তার রাফিয়া ধমক দিয়েছিলেন তাদেরকে। কিন্তু কার কথা কে শুনি। কিছুদিন আগে মিয়া বাড়িতে যে খুশির আমেজ ছিল তা এখন হায়হতাশে পরিণত হয়েছে। রাইমাকে সেদিন যে পাত্র দেখতে এসেছিল তারা মুখের উপর না করে দিয়েছে। খালেদের সাদা মুখ রাগে লাল হয়ে গিয়েছে। পাত্রপক্ষ যদি অন্য এলাকার না হয়ে এই এলাকায় হতো তাহলে বুঝিয়ে দিত খালেদের মেয়েকে না করার পরিণাম। অন্যদিকে আনিকা এবং আনিসার বয়সও বেড়ে যাচ্ছে, কিন্তু কোনো পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। খালেদ ও জাফরের মেয়েদের চিন্তায় মোটাসোটা দেহ দিন দিন শুকিয়ে যাচ্ছে। আমেনা বেগমের চোখের নিচে কালি পড়েছে। কতদিন তিনি ঘুমাতে পারেন না মেয়ের কথা ভেবে। তার মন জানে তার মেয়ে বেঁচে আছে। মায়ের মনে সন্তানের খবর সব সময় থাকে। তিনি শুধু খোদার কাছে দুহাত তুলে দোয়া করেন তার মেয়ে যেখানে থাকুক শুধু ভালো থাকুক। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। গন্তব্য থানায় গিয়ে খালেদ, জাফর ও রিয়াদের নামে মামলা করা। 5 মিনিট পরে একটা অটো পেয়ে গেলাম। থানায় গিয়ে সবকিছু কিভাবে গুছিয়ে বলবো সেসব নিজের মধ্যে গুছিয়ে নিলাম। পুলিশ স্টেশনে ঢুকে দেখলাম একটা পুলিশ নিজের আসনে বসে বসে ঝিমুচ্ছে। আমি তার কাছে গিয়ে বললাম, এক্সকিউজ মি, আমার একটু প্রয়োজনীয় কাজ ছিল। পুলিশ অফিসারটি হুড়মুড় করে চেয়ারে ঠিক করে বসলো যেন সে কোনো বড় চুরি করতে গিয়ে ধরা পড়েছে। আমাকে দেখে মনে হয় অনেকটা বিরক্ত হলো। বিরস মুখে বলল, কি চাই? আসলে আমি মামলা করতে এসেছি। আচ্ছা বসুন। নাম, ঠিকানা এবং কারণ বলুন। আমি 3 জনের বিরুদ্ধে মামলা করব। এক এক করে নাম বলুন। খালেদ মিয়া এবং জাফর মিয়া। হত্যার নির্দেশ, অধিকার বঞ্চিত এবং অন্যায়ভাবে অত্যাচার করার জন্য মামলা লিখুন। আমার কথা শুনে পুলিশ অফিসারটি কলম রেখে আরাম করে ইজি চেয়ারে হেলান দিয়ে বসল। তারপর আমাকে বলল, আপনি জানেন আপনি কার বিরুদ্ধে মামলা করতে এসেছেন? আপনার মামলাটি আমরা গ্রহণ করতে পারবো না। আমি ওনার কথা শুনে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম,
ও বুঝলাম, আপনাদের তাহলে ওই অমানুষগুলো টাকা দিয়ে কিনে ফেলেছে। এখন আর আপনারা আইন এবং ন্যায়ের মানুষ না, আপনারা এখন বাচ্চাটা কুকুর। আমার এমন অপমানজনক কথা শুনে অফিসারটি গর্জন করে দাঁড়িয়ে পড়লো আর বলতে লাগলো, আপনার সাহস তো কম নয়। আমার স্টেশনে দাঁড়িয়ে আমাকেই অপমান করছেন। আপনার লজ্জা, সম্মান আছে বুঝি? আমি তো ভেবেছি আপনাদের সম্মান, লজ্জা সবকিছু টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। এবার উনি রেগেমেগে চিৎকার করে দারোগাকে ডাকলেন আর বললেন, এরকম মেয়েদের ভুক্তি দেশ কেন? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে ওনাকে। দারোগাটি আমার কাছে এসে বলে, ম্যাডাম প্লিজ বের হয়ে যান, না হলে আমাকেই বের করে দিবে চাকরি থেকে। আমি অফিসারটিকে বললাম, আমি চলে যাচ্ছি কিন্তু ফিরে আসবো একদিন। তখন আপনার এই বাচ্চাটা চাকরিটা কেমন থেকে দেখে নিব এই বলে বেরিয়ে আসলাম স্টেশন থেকে। উনাকে বড় বড় কথা তো বলে আসলাম, কিন্তু এখন আমি কি করব? আমার কাছে আর তো কোনো পথ নেই। কিন্তু আমার মাকে যে করেই হোক ও বাড়ি থেকে নিয়ে আসবো। এইসব ভেবে নিয়ে মিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। নিজের বাড়িতে আজ চোরের মতো ঢুকতে হচ্ছে। কি কপাল আমার! আমি লুকিয়ে লুকিয়ে আমার মায়ের রুমে জানালার কাছে গেলাম। গিয়ে দেখি মা জায়নামাজে বসে বসে কাঁদছে। মাকে চেনাই যাচ্ছে না, একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। চোখের নিচে কালি পড়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতদিন একটু ঘুমাতে পারে না। নিশ্চয়ই আমার জন্য নিজেরই হাল করেছে মা। আমি আস্তে করে মাকে ডাকলাম। কয়েকবার ডাকার পর মা শুনতে পেল। জানালার পাশে দাঁড়িয়ে আমি ইশারা করে মাকে কাছে ডাকলাম। মা আমায় দেখে যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। কয়েকবার চোখ কচলে আমার দিকে তাকালো, ঠোঁট মৃদু কাঁপছে। যখন বুঝতে পারলো এটা স্বপ্ন নয় বাস্তব, তখন তাড়াতাড়ি করে জানালার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরেই শব্দ করে কেঁদে ফেলল। তারপর আমার চোখে মুখে অসংখ্য চুমু খেল। আমি জানতাম আমার যারা মায়ের কাছে ঠিকই ফিরে আসবে। মায়ের কোল ছাড়া যে তার ঘুম আসে না। আমিও মায়ের কথা শুনে শব্দ করে কেঁদে ফেললাম। হ্যাঁ মা, ঠিক বলেছ। তোমার যারা যেখানেই থাকুন, তোমার ছাড়া কি এই যারা থাকতে পারে? কখনোই না। তারপর মাকে কোনোভাবে সামলে বললাম, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও মা, আমরা এখানে থাকতে পারবো না। প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নাও, হাতে একদমই সময় নেই। আর মনে করে আমার এইচএসসি এর প্রবেশপত্রটা নিয়ে আসবা। মা আমার কথা বুঝতে পেরে বলল, তুই চিন্তা করিস না, আমি এখনই সব ব্যবস্থা করছি। কিছুক্ষণের মধ্যেই আমি মাকে নিয়ে বেরিয়ে পড়লাম, সাথে রেখে আসলাম একটা চিঠি মায়ের তরফ থেকে। ওরা আমি যে বেঁচে আছি তা জানে না। হঠাৎ মা গায়েব হয়ে গেলে ওরা সন্দেহ করবে। চিঠিতে লেখা ছিল, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এ বাড়িতে থাকলে যারা সব স্মৃতি মনে পড়ে। কেউ আমাকে খোঁজার চেষ্টা করো না। আমরা বাড়ি থেকে চলে এসে প্রথমে আমার বড় খালার বাড়িতে উঠলাম। আমাদের হাতে ব্যাগ দেখে উনি মুখ কুঁচকে ফেললেন। উনাকে দেখেই বোঝা যাচ্ছে আমাদের আসাতে উনি মোটেই খুশি হননি। অথচ এই খালা আগে কত অভিমান করতো আমরা উনার বাড়িতে আসি না বলে। আর আজ এসেছি বলে উনি বিরক্ত হলেন। দুনিয়া সত্যিই বড় অদ্ভুত। কিন্তু আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই, তাই বাধ্য হয়ে উনার বাসায় থাকতে হলো। দুদিন থাকার পর উনি আর আমাদের সহ্যই করতে পারছেন না। তাই সিদ্ধান্ত নিলাম আমি আর মা কোনো বাসা ভাড়া নিয়ে থাকবো। তাই সকাল সকাল একটা বাড়ি খুঁজতে বেরিয়ে পড়লাম। টানা 2 ঘন্টা রোদে হাঁটার পর একটা বাসা খুঁজে পেলাম। বাসাটা 2 রুমের কিন্তু ছোট। এমনিতেও আমাদের বড় বাসা লাগবে না, তাই মাকে নিয়ে দুপুরেই এ বাসায় চলে আসলাম। আসার সময় খালা অবশ্য নিকা কান্না করেছিল।
উনি আমার বড় হিসেবে কিছু বলতে পারি নাই, তবে আমি মনে মনে ওনার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছি। এই দুনিয়া টাকা ছাড়া চলে না, তাই আমারও কিছু না কিছু ব্যবস্থা করতে হবে। তাই আমার স্বর্ণের চেনটা বিক্রি করে একটা কম্পিউটার ও একটা সেলাই মেশিন কিনলাম। আর ঘরে প্রয়োজনীয় টুকটাক কিনে মাকে বললাম, মা, এটা তোমার সংসার, তুমি এটা একদম নিজের মন মতো সাজাও। মায়ের মুখে এক টুকরো হাসি দেখতে পেলাম, যেখানে নেই কোনো খাদ, কোনো অভিনয়। সেই হাসিতে শুধুমাত্র ছিল আনন্দ আর প্রাপ্তির ছোঁয়া। ওদিকে মিয়া বাড়িতে যেন বড় একটা বোঝ মাথা থেকে নামলো। চিঠিটা তারা পড়ে এক দফা খুশি হলো। এবাড়ির একটা মানুষের মধ্যেও কোনো আফসোস নেই। হবেই বা কি করে, এ দুজন মানুষকে আপন কখনো ভাবেনি। দেখেছে শুধু বিনা বেতনের কাজের লোক হিসাবে। ইন্টার পরীক্ষা দিয়েছি কিছুদিন হলো, এখনো ফলাফল প্রকাশ হয়নি। পরীক্ষার দুদিন পরেই রিয়াদের সাথে বিয়ে হয়ে গিয়েছিল। আমার এত তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছে ছিল না। রিয়াদের জোরাজুরিতে বিয়ে করেছি, ভেবেছিলাম বিয়ের পর লেখাপড়া করব। কিন্তু আমার ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। আজকে সকালে কাজী অফিসে গিয়েছিলাম ডিভোর্স পেপার তৈরির জন্য। কিন্তু সেখানে গিয়ে আরেক সত্য জানতে পারলাম, আমাদের বিয়েটা নকল ছিল। বিয়েতে যে কাজী এনেছে সেটা নকল। তার মানে ওর সাথে আমার কোনো বিয়ে হয় নাই। একাদশ শ্রেণীতে থাকাকালীন শখ করে ফ্রিল্যান্সিং শিখেছিলাম। এখন এভাবে কাজে লাগবে ভাবিনি। আমার মা সেলাই কাজ জানেন, তাই কয়েকটা দর্জির দোকানে যোগাযোগ নিয়ে মায়ের সেলাইয়ের অর্ডার নিয়েছি। আমাদের দুজনের সংসারটা বেশ ভালোই চলছে। তাসফিয়া এবং নাইমার সাথে প্রতিদিন ফোনে কথা হয়। কয়েকবার আমাদের বাসায় এসেছিল। আমি কাজের পাশাপাশি পড়ালেখাও করছি। সামনের মাসে আমার ভর্তি পরীক্ষা। কিভাবে যে সময়গুলো চলে গেল বুঝতেও পারলাম না। সময় চলে তার নিজ গতিতে। রবের আদেশ ছাড়া আর কারোর ক্ষমতা নেই এটি আটকে রাখার। দেখতে দেখতে আজ 5 বছর চলে গেল। আমি আইন বিভাগ নিয়ে পড়ালেখা শেষ করেছি। পড়াশোনার এত চাপ ছিল যে কিভাবে যে বছরগুলো চলে গিয়েছে বুঝতেই পারিনি। আমার মায়ের এখন একটা বড় দোকান রয়েছে। মাকে এখন আর কাজ করতে হয় না। মা কয়েকজন অসহায় মেয়েদের কাজ শিখিয়েছিলেন, ওরাই এখন সব কাজ করে। আমাদের এখন কোনো কিছুর অভাব নেই। কিন্তু আমার কাজ এখনো বাকি। যাদের জন্য এত আয়োজন তাদের সাথে সাক্ষাৎটা এখনো বাকি আছে। গত মাসে বিসিএস পরীক্ষা দিয়েছি। আজকে ফলাফল প্রকাশ হবে। তাই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় অনেক রোদ। আমার কপাল থেকে ঘাম যেন পানির মতো পড়ছে। মনে হচ্ছে আমি গোসল করে বেরিয়েছি। কিছু দূর যাওয়ার পর দেখি রাস্তায় অনেক ভিড় জমেছে। আমি সামনে এগিয়ে গিয়ে দেখলাম কয়েকটা বখাটে ছেলে মিলে একটা মেয়েকে বিরক্ত করছে। ছেলেগুলো মেয়েটির চারপাশে বাইক নিয়ে ঘুরে ঘুরে ওড়না নিয়ে টানাটানি করছে। আর সেই দৃশ্যের মজা নিচ্ছে উৎসুক জনতা। কয়েকজন ভিডিও করছে আর কয়েকজন বাজে নজরে তাকিয়ে আছে। আমি এই দৃশ্য দেখার পর আমার রক্ত মাথায় উঠে গেল। আমি হাততালি দিতে দিতে মেয়েটার পাশে গিয়ে দাঁড়ালাম। ছেলেগুলো বাইক থামিয়ে দিল। যে ছেলেটার হাতে মেয়েটার ওড়না ছিল তার থেকে টান দিয়ে ওড়নাটা নিয়ে মেয়েটার গায়ে সুন্দরভাবে জড়িয়ে দিলাম। তারপর উৎসুক জনতার উদ্দেশ্যে বললাম, কেমন লাগলো বিনোদন? ভালোই তো উপভোগ করলেন আপনারা। আপনাদের সবার মুখে তো থুতু ছিটানো উচিত। একটা মেয়ে বিপদে পড়েছে, তাকে সাহায্য না করে তার মজা নিতেছেন। আপনারা মানুষ নামের কলঙ্ক। আমার কথা শুনে কয়েকজন মুখ নিচু করে দাঁড়িয়ে রইল আর কয়েকজন সুযোগ বুঝে পালিয়ে গেল। তারপর ওই ছেলেগুলোর উদ্দেশ্য বললাম, মা বোনের ডায়লগগুলো পুরনো হয়ে গেছে, তাই তোদেরকে নতুন ডায়লগ শোনাবো। তোদের মনে হয় শরীরে জ্বালা ধরেছে, তাই না?
তোদের জ্বালা আমি আজকে ভালোভাবেই মেটাবো। আমার কথা শেষ করতে না দিয়ে ছেলে একটা বলে উঠল, তো চল আমাদের সাথে। আমাদের সবার জ্বালা আজকে তুই মেটাবি। আমি তাদের কথা শুনে মুচকি হাসলাম। তাদের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। তাহলে খেলা শুরু করা যাক। এই বলে ওই ছেলেটার মুখে একটা ঘুষি মেরে দিলাম। তারা আমার থেকে এরকম আক্রমণ আশা করেনি। তাদের বললাম, একজন একজন করে জ্বালা মেটাবো। চলে আসো। আপনাদের একটা কথা বলা হয়নি। আইন বিভাগে পড়ার সুবাদে আমাদের ট্রেনিং করানো হয়েছিল। কিন্তু সেটা কি আর এই ছেলেগুলো জানে? এতক্ষণে আমি সবাইকে মেরে রাস্তায় ফেলে রেখেছি। তারপর মেয়েটার কাঁধে হাত রেখে বললাম, মেয়েরা দুর্বল নয়। দুর্বল হলো সমাজের মানসিকতা। মেয়েরা যেমন ফুলের মতো কোমল তেমনি বাঘিনী। এরপরে কোনো মেয়েকে বিরক্ত করার আগে 100 বার ভেবে নিস। মেয়েটা কৃতজ্ঞ চোখে তাকালো। আমি ঘড়ি দেখে চমকে উঠলাম। ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে। আমি জলদি করছো প্রস্থান করলাম। বাসায় আসার পর থেকে মা আমার পিছু ছাড়ছে না। আসার সময় দেখলাম মা দরজার কাছে দাঁড়িয়ে আমার অপেক্ষা করছে। বারবার জিজ্ঞেস করছে আমার রেজাল্ট কি। আমি মন খারাপের অভিনয় করে বললাম, আমি পাশ করেছি। মা আনমনেও বলে উঠল। যখন ভালোভাবে বুঝতে পারলো সাথে সাথে আমার পিঠে দুইটা বসিয়ে দিয়ে বলল, বদমাইশ, এত খুশির খবর কি এমন বিরস মুখে বলে? আমি তো কত ভয় পেয়েছি। তুমি হলে অফিসার জারার মা, তুমি ভয় পেলে হবে? মা মুচকি হেসে রান্নাঘরে চলে গেল। এবার আমার প্রতিশোধ নেওয়া বাকি কথাটি বলে আমি বাঁকা হাসলাম। আজকে মা খাবারে অনেক কিছুর আয়োজন করেছে। আমি তো খুব খুশি। মা আমাকে কত ভালোবাসে। খাওয়ার জন্য মায়ের পিছু পিছু ঘুরছি, ঠিক ছোটবেলায় যেমন কোনো মজার রান্না করলে ঘুরতাম। মা আমাকে দুপুরে তৈরি হতে বলল। হয়তো আজকে কোথাও ঘুরতে যাব। অনেকদিন হলো পড়ালেখার ব্যস্ততায় বাইরে ঘোরা হয়নি। তাই আমিও সুন্দর করে তৈরি হয়ে নিলাম। মা কিছুক্ষণ পর এসে আমাকে বসার ঘরে নিয়ে গেল। আমি সেখানে গিয়ে অনেক অবাক হলাম। সোফায় দুইজন মুরব্বি বসে আছেন। মাঝখানে একটা যুবক বসে আছে। সুগঠন দেহের অধিকারী, কালো স্যুট, ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো একপাশে জেল দিয়ে আঁচানো। এক পলকেই যে কারোর নজর কেড়ে নেবে এমন সুদর্শন পুরুষ আমার বাড়িতে ভাবতেই অবাক লাগছে। মা তাদের সামনে সোফায় আমাকে বসালো এবং পরিচয় করিয়ে দিল, ও আমার একমাত্র মেয়ে যারা। যুবকটি মুখ তুলে আমার দিকে তাকালো। কিছুক্ষণ পর নিজের নজর সরিয়ে নিল। মা আমাকে বলল তার নাম তুষার আহমেদ। পাশে বসে থাকা মুরব্বি গণ হলেন উনার বাবা আকবর চৌধুরী এবং মা পারভিন চৌধুরী। উনাদের সামনে মাকে কিছু বলতে পারছি না। আমার অনুমতি ছাড়া পাত্রকে কিভাবে রাখলেন? একটাবার বলার প্রয়োজনও মনে করল না। আমি ভেতরে ভেতরে রেগে ফেটে যাচ্ছি, কিন্তু মুখে কিছু বলতে পারছি না। পারভিন চৌধুরী বললেন, বাহ, খুব মিষ্টি দেখতে তুমি। তোমার নাম কি একটু বলবা? আমি নরম গলায় বললাম, কাশফানুর, যারা অনেক সুন্দর নাম। আমার তো মেয়ের পছন্দ হয়েছে। তুষার, তুমি বলো। উনি শক্ত কণ্ঠে বললেন, আমি ওনার সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই। মা আমাকে বললেন, যারা ওকে নিয়ে তোর রুমে যে। আমি বললাম, আমার পিছনে আসুন। এই বলে আমি আমার রুমের দিকে চললাম। উনিও আমার পিছু পিছু রুমে প্রবেশ করলেন। কিছুক্ষণ আমাদের মধ্যে নীরবতা বিরাজ করল। উনি নীরবতা ভেঙে বললেন, আমাকে কি আপনার পছন্দ হয়েছে? আমি ওনার মুখে এই কথা শুনে থমকে গেলাম।
উনার মধ্যে তো কোনো ত্রুটি নেই, উল্টো আমি কালো হয়ে উনি আমার পছন্দ জিজ্ঞাসা করছেন। আমি শান্তভাবে জবাব দিলাম, আপনাকে অপছন্দ করার তো কোনো কারণ নেই, বরং আমাকে অপছন্দ করার অনেক কারণ রয়েছে। উনি আমার কথা শুনে হালকা হাসলেন। আমি কিছু বলার আগেই উনি বললেন, আমি আপনাকে পছন্দ করি, আপনার ব্যক্তিত্বকে পছন্দ করি। আমি অবাক হলাম। আমি বললাম, আপনি আমাকে নয়, সুন্দর কাউকে ডিজার্ভ করেন। তাছাড়া আমার অতীত আছে যা কোনো পুরুষ জানলে মেনে নিতে চাইবে না। কে কাকে ডিজার্ভ করে সেটা রব ভালো করে জানেন, আপনি নয়। সৌন্দর্য সবসময় থাকে না, সময়ের সাথে এটা হারিয়ে যায়। তাই কারোর সৌন্দর্যে নয়, ব্যক্তিত্বের প্রেমে পড়া উচিত। আর আপনার যদি এমন অতীত যা শুনলে আমি আমার মতো পরিবর্তন করে ফেলবো, তাহলে আমার সে অতীত জানার ইচ্ছা নেই। লোকটা এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে কি করে? কথাগুলো যেন মন্ত্রমুগ্ধের মতো কাজ করলো। কিন্তু আমি একবার ঠকেছি, দ্বিতীয়বার ঠকতে চাই না। তাই ওনাকে আমি পরে জানাবো বলে বিদায় দিলাম। তারা বাসা থেকে চলে যাওয়ার পর মনে মনে মাকে ঝাড়ি মারবো বলে ভেবে রেখেছি, কিন্তু হলো তার একদম বিপরীত। তারা চলে যাওয়ার পর আমার কান টেনে রাগ দেখিয়ে বলল, তুই ওদেরকে মানা কেন করলি? এত ভালো একটা পরিবার থেকে সম্বন্ধ এসেছে আর তুই বলদের মতো মানা করে দিলি? মা প্লিজ কান ছাড়ো, খুব ব্যথা করছে। মা কান ছেড়ে মুখ ফুলিয়ে রাখলো। মা, তুমি আমাকে বলা ছাড়াই বিয়ে ঠিক করে ফেলছো? আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলে না? আমাকে কি তোর পাগল মনে হয়? আমি যদি তোকে জানাতাম তুই কখনোই রাজি হতি না, উল্টো বাড়ি থেকে পালিয়ে যেতি। তাই তোকে বলিনি। আর ছেলেটা যেমন সুন্দর তেমনই ব্যক্তিত্ব সম্পন্ন। কি কারণে তুই মানা করলি বল? মা, তুমি ভালোভাবেই জানো আমি কেন রাজি না। একবার ভালোবেসে ঠকেছি, আর ঠকতে চাই না। প্লিজ তুমি জোর করো না। পৃথিবীতে সব পুরুষ এক হয় না। জীবনে চলার পথে একজনকে প্রয়োজন হয়, না হলে একাকিত্ব জীবনটাকে শেষ করে দেয়। আমি যে একাকিত্ব অনুভব করি সেটা তোকে আমি করতে দিব না। আমার তো বেঁচে থাকার কারণ হিসেবে তুই ছিলি। কিন্তু তোর কি হবে? আমার শরীর একদিন ধরে ভালো যাচ্ছে না। আমি তো আর সারা জীবন তোর কাছে থাকতে পারবো না। রবের ইশারায় আমাকে চলে যেতে হবে। জীবনকে আরেকটা সুযোগ দে যারা। আমি মারা যাওয়ার আগে তোর খুশিটা একবার দেখে যেতে চাই। মা হিসেবে কোনোদিন তোর কাছে কিছু চাই নাই। তাই যা চেয়েছিস আমি সব দিয়েছি। তুই রিয়াদের সাথে বিয়ে করতে চেয়েছিলি, আমি তাতেও আপত্তি করিনি। আজকে একটা জিনিস চাচ্ছি, তুই তুষারকে একটা সুযোগ দে। আমি আর কিছুই চাই না। এই বলে মা আমার রুম থেকে চলে গেল। মেয়ে হিসেবে যদি আমি মায়ের ইচ্ছা পূরণ করতে না পারি, আমি কখনো নিজেকে মাফ করতে পারবো না। তাই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আজকে আমার ডিউটিতে প্রথম দিন। স্টেশনে গিয়ে ওই অফিসারটির সামনাসামনি দাঁড়িয়ে আছি। লোকটি ভয় থরথর কাঁপছে। আমাকে হয়তো এত বড় পোস্টে আশা করেনি। আমি সরু চোখে তার গতিবিধি লক্ষ্য করছি। লোকটি হঠাৎ আমার পা ধরে বলতে থাকলো, আমাকে ক্ষমা করে দেন ম্যাডাম, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আর কখনো এমন ভুল হবে না। চাকরিতে চলে গেলে আমার পরিবার চলতে পারবে না ম্যাম। আমাকে একটাবার সুযোগ দেন, আমি নিজেকে প্রমাণ করে দেখাবো। প্লিজ ম্যাম, আমার বাচ্চাদের কথা ভেবে আমাকে ছেড়ে দিন। আমি তার থেকে পা ছাড়িয়ে নিয়ে বললাম, ঠিক আছে, আপনাকে একটা সুযোগ দিলাম। আমি যদি আরেকবার কোনো অন্যায় দেখি তাহলে। না না ম্যাম, হবে না, আর কোনো অন্যায় হবে না। ধন্যবাদ ম্যাডাম। ঠিক আছে, এখন নিজের কাজ করুন। সে তাড়াতাড়ি করে চলে গেল। মিয়া বাড়ির তথ্য জেনে থমকে গেলাম। আনিকা আর আনিসা সমাজের কটূক্তি সহ্য করতে না পেরে দুজনই আত্মহত্যা করেছে।
আর রাইমা তার প্রেমিকের সাথে বিয়ে করেছিল। কিন্তু তার প্রেমিক একটা ধোঁকাবাজ। তাকে বিয়ের পর বাবার বাড়ি থেকে টাকা আনতে বাধ্য করত। সে রাজি না হলে তাকে মারধর করত। শেষমেশ তার ডিভোর্স হয়ে যায় এবং সে তার বাড়াবাড়িতে লাশের মতো পড়ে আছে। ঠিকভাবে না খাওয়ার কারণে এখন সে বিছানায় শয্যাশায়ী। অপরদিকে রিয়াদ 1 বছর আগে ট্রাক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। আমি ওদের পরিণতি শুভ বিড়বিড় করলাম, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তুষারকে কল করে একটা রেস্টুরেন্টে দেখা করতে বলেছিলাম। আমার পৌঁছাতে দেরি হয়ে গিয়েছে। আমি গিয়ে দেখি সে দরজার দিকে চেয়ে আছে। মনে হয় আমার অপেক্ষায় ছিল। আমাকে আসতে দেখে সে একটা হাসি দিয়ে আমার স্বাগতম করলো। কিছুক্ষণ নীরব থেকে বললাম, আমি একবার ভালোবেসে ঠকেছি, তাই দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে ভয় হয় যদি সেও আমার হাত ছেড়ে চলে যায়। তুষার আমার হাত দুটো শক্তভাবে ধরে বলল, এই যে আপনার হাত ধরেছি, আমি আর এই হাত ছাড়ছি না। সে তার কথা রেখেছে। সেই যে আমার হাত ধরলো আর ছাড়েনি, আর মনে হয় না মৃত্যুর আগে ছাড়বে। আমার একটা ছেলে আর একটা মেয়ে হয়েছে। ছেলের নাম রেদওয়ান আহমেদ আর মেয়ের নাম রাহা আহমেদ। শেষ পর্যন্ত আমার মতো এই অভাগীর কপালের সুখ জুটল। তুষারের মতো একজন মানুষকে আমার জীবনে আনার জন্য রবের নিকট অসংখ্য শুকরিয়া জানাই। সমাপ্ত।